ফ্রেন্ডস, আমি চিম্পু। কেমন আছো সবাই? সামনের মাসে তোমাদের সেকেন্ড সামেটিভ, তাই একটু মন দিয়ে সবাই পড়াশোনা করো। যা বলছিলাম, উইথ এসএস ম্যাম চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা এসএস ম্যামের কাছে থেকে ভারত তীর্থ কবিতার সমস্ত প্রশ্ন উত্তরগুলো জেনে নেব। তার আগে বলি, এখনো যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশের বেল বাটনটি অন করে রাখো, যাতে সমস্ত আপলোডেড ভিডিওগুলো তোমাদের কাছে প্রথমে আসে। এছাড়া আগামীতে এমন সব ভিডিও আসতে চলেছে যেগুলো তোমাদের খুব উপকারে লাগবে। কবি পরিচিতি। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেন এবং 1941 সালে উনি পরলোক গমন করেন। জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। অল্প বয়স থেকে ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতীয় বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। কথা ও কাহিনী, সহজ পাঠ, রাজস্বী, ছেলেবেলা, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ সহ তার বহু রচনায় শিশু কিশোরদের আকৃষ্ট করে। দীর্ঘজীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবি এঁকেছেন। 1913 সালে সং অফারিংয়ের জন্যে প্রথম এশিয়াবাসী হিসাবে নোবেল পুরস্কার পান। দুটো স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা। ভারত তীর্থ কবিতাটি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একের দাগের প্রশ্নটি হলো, কবিতায় ভারতভূমিকে পূর্ণ তীর্থ বলা হয়েছে কেন? উত্তর হবে, মানুষ যেমন পুণ্যের টানে তীর্থক্ষেত্রে যায়, তেমনি ভারতভূমির টানে তারা এখানে ছুটে এসেছে। তাই ভারতবর্ষ এমন এক ভূমি যেখানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মানুষ এসেছে, তাই ভারতভূমিকে পুণ্য তীর্থ বলা হয়েছে। দুয়ের দাগে প্রশ্নটি হলো, মহামানবের সাগর তীরে বলতে কবি কী বুঝিয়েছেন? উত্তর হবে, সাগরে যেমন নানা নদীর ধারা এসে মিলিত হয়, তেমনি এখানেও নানা ধর্ম, নানা বর্ণ, নানা জাতি, নানা সম্প্রদায়ের মানুষ এসে মিলিত হয়েছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য সৃষ্টি হয়েছে, তাই কবি ভারতভূমিকে মহামানবের সাগর তীরে বলেছেন। তিনের দাগে প্রশ্নটি হলো, ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য ধরা পড়েছে, কবিতা থেকে এমন একটি পংক্তি উদ্ধৃত করো। উত্তর লিখবে, ধ্যানগম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। চারের দাগে প্রশ্নটি হলো, ভারতবর্ষকে পদানত করতে কোন কোন বিদেশি শক্তি অতীতে এদেশে এসেছিল, তাদের পরিণতি কী ঘটল? উত্তর লিখবে, ভারতবর্ষকে পদানত করতে শক, হুন, পাঠান, মোগল, ইংরেজ প্রভৃতি বিদেশি শক্তি অতীতে এদেশে এসেছিল। ভারতবর্ষে এসে এদেশের মাটির মোহে ঐক্যমন্ত্রের বীজ ধারণ করে তারা সকলেই নিজের স্বতন্ত্রতা হারিয়ে এক দেহে লীন হয়ে গেল। পাঁচের দিকে প্রশ্নটি হলো, পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, উদ্ধৃতাংশে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? এমন পরিস্থিতিতে কবির অদৃষ্ট কী? পশ্চিম বলতে ইউরোপীয় সভ্যতা ও সংস্কৃতির কথা বলা হয়েছে। কবি বলেছেন, ভারতের মানুষ পশ্চিমের দেশগুলোর উন্নত প্রযুক্তি, তাদের সংস্কার, ভাষার সাথে পরিচিত হতে পেরেছে। তেমনি কবি চান তারাও যেন ভারতের ধর্মবাদ, কৃষ্টির সাথে সাথে পরিচিত হতে পারে। তাতে পশ্চিমী দেশগুলোর সাথে ভাব বিনিময়ের সাথে জ্ঞানের প্রসারতা বাড়বে। ছয়ের দাগে প্রশ্নটি হলো, আমার শোনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর, কোন সুরের কথা বলা হয়েছে? এখানে ঐক্যের সুরের কথা বলা হয়েছে। তাকে বিচিত্র বলার কারণ কি? নানা জাতি, নানা দেশ, নানা সম্প্রদায়ের মানুষ তাদের বৈচিত্র্য নিয়ে মিশে গেছে এদেশের সংস্কৃতিতে, তাই তাকে বিচিত্র বলা হয়েছে। কেনই বা সে সুর কবির রক্তে ধ্বনিত হয়? যুদ্ধ করে দেশ জয় করার উদ্দেশ্যে কেউ কেউ এদেশের মাটিতে এসেছিল, আবার গিরি পর্বত মরুপথ পেরিয়ে কেউ এসেছিল ভারতবর্ষের সৌন্দর্য আরোহণ করতে। তারা আজ দূরবর্তী কেউ নয়, সবাই স্বজন হয়ে মিশে গেছে এদেশের সংস্কৃতিতে, এদেশের কল্যাণ কর্মে নিজেদের নিযুক্ত করেছে, আর তাই বিচিত্র সুর একত্রিত হয়ে ঐক্যের সুর পবিত্র রক্তে ধ্বনিত হয়। সাথে দাগে প্রশ্নটি হলো, হে রুদ্রবীণা বাজো বাজো বাজো, রুদ্রবীণা কি?
রুদ্রবীণা বলতে বোঝায় শিবের বীণা, যা প্রলয়ের ডাক দেয়। কবিতার বেজে ওঠার প্রত্যাশী কেন? রুদ্রবীণার বাজনায় নানা অশুভ শক্তি দূর হয়ে যাবে, শুভ শক্তির জয় হবে, বিদ্বেষ ভুলে সকলে একাত্ম হয়ে উঠবে, এই আশা থেকেই কবিতার বেজে ওঠার প্রত্যাশী। আছে সে ভাগ্যে লেখা। ভাগ্যে কি লেখা আছে? যে হোমানলে দুঃখের রক্ত শিক্ষা জ্বলছে সেটা সইতে হবে, মনের দুঃখকেও সহ্য করতে হবে, সেটাই ভাগ্যে লেখা আছে। কবিতায় আহ্বান করেছে ভারতবাসীকে যে যদি লজ্জা ভয়কে দূরে রেখে ঐক্যের বাণী শোনা যায় তবে অপমানের বিনাশ হবে। পোহায় রজনী, অন্ধকার রাত শেষে যে নতুন আশার আলোকোজ্জ্বল দিন আসবে তার চিত্রটি কিভাবে ভারত তীর্থ কবিতায় রূপায়িত হয়েছে। উত্তর লিখবে, ভারতবাসীগণ যদি ঐক্যের বন্ধনে আবদ্ধ হয় তবে যে কোনো জাতির পরিচয় হবে তারা ভারত মাতার সন্তান। কবিতায় আর্য অনার্য, হিন্দু মুসলমান, ইংরেজ খ্রিস্টান সকলকে ডাক দিয়েছেন সবাইকে এক সূত্রে বেঁধে থাকার জন্য। ব্রাহ্মণ যেদিন মনকে শুচি করে পতিতের হাত ধরবে সেদিন সব অপমান নাশ হবে। 10 দাগের প্রশ্নটি হলো, মার অভিষেকে এসো এসো তরা। কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন? কবি হিন্দু, মুসলিম, ইংরেজ, খ্রিস্টান, ব্রাহ্মণ ও সকল জাতিকে ডাক দিয়েছেন। কোন মায়ের কথা এখানে বলা হয়েছে? এখানে ভারত মাতার কথা বলা হয়েছে। এ কোন অভিষেক? এই অভিষেক নতুন ভারত গড়ার, এই অভিষেক ভারত মাতার জয়গানের। সেই অভিষেক কিভাবে সম্পূর্ণ ও সার্থক হবে? জাতি ধর্ম নির্বিশেষে সকল ভারতবাসী যদি পরস্পরের হাত ধরে তবে ভারতভূমি পূর্ণ তীর্থে পরিণত হবে এবং এক মহান পবিত্র দেশে পরিণত হবে। 11 দাগের প্রশ্নটি টিকা লেখো। ওঙ্কার ধ্বনি। ওঙ্কার শব্দটি ইক ওঙ্কার থেকে উদ্ধৃত হয়েছে। এর অর্থ একই ঈশ্বর আছে। শিখ ধর্মে ওঙ্কার শব্দটি ঈশ্বরের একত্বের প্রতিনিধিত্ব করতে ব্যবহৃত হয়। শক। শকরা ছিল ইরানি যাযাবর গোত্রীয় উপজাতির একটি দল। প্রথম রুদ্রমন সর্বশ্রেষ্ঠ শক শাসক। তিনি পশ্চিম ক্ষত্রয়েপ রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন এবং চাস্তানার নাতি ছিলেন। তিনি নর্মদা উপত্যকা এবং গুজরাট ও মালওয়ার অন্যান্য অংশে রাজত্ব করেছিলেন। দ্রাবিড়। দ্রাবিড় জনগণ হলো একটি জাতি ভাষাগত সুপার এথনিসিটি বা দক্ষিণ এশিয়ার, প্রধানত ভারত স্থানীয় অনেক স্বতন্ত্র জাতি ভাষিক গোষ্ঠীর সমন্বয়ে গঠিত। তারা দ্রাবিড় ভাষায় কথা বলে, যেগুলো সম্মিলিতভাবে প্রায় 250 মিলিয়ন স্থানীয় ভাষাভাষী রয়েছে। দ্রাবিড়রা দক্ষিণ ভারত এবং উত্তর শ্রীলঙ্কার জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ। ইংরেজ। ইংরেজ হলো একটি জাতিগোষ্ঠীর নাম যারা ইংল্যান্ডে বাস করে। ইংরেজরা ইংরেজি ভাষায় কথা বলে। প্রাক মধ্যযুগ ইংরেজ জাতি উত্তরণ হয়, তখন পুরাতন ইংরেজি তাদের অ্যাঞ্জেলসিন হিসাবে বলা হয়েছে, যার অর্থ অ্যাঙ্গেলদের পরিবার। শব্দটি এসেছে একটি প্রাচীন জার্মান অ্যাঙ্গেল জাতির নাম থেকে। হুন। প্রাচীন ভারতীয়দের দ্বারা মধ্য এশীয় উপজাতিদের একটি গোষ্ঠীকে হুনাস বা হুন নামে অভিহিত করা হতো। এই গোষ্ঠীর লোকেরা 5ম শতাব্দীর শেষের দিকে বা 6ষ্ঠ শতাব্দীর শুরুতে খাইবার গিরিপথ হয়ে ভারতীয় উপমহাদেশে অনুপ্রবেশ শুরু করেছিল। মুঘল। মুঘলরা মধ্য এশিয়ার তৈমুর বংশের উত্তরপুরুষ। এই সাম্রাজ্য 18 শতকে দুর্বল হয়ে পড়ে। ব্রিটিশ শাসক কর্তৃক 1857 সালে সর্বশেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে। মুঘলরা একই সাথে তৈমুরলং ও চেঙ্গিস খানের বংশধর ছিলেন। 12 দাগের প্রশ্নটি হলো, ভারতবর্ষের অতীত ইতিহাসের কথা কবিতায় কিভাবে বিধৃত হয়েছে? ভারত তীর্থ কবিতায় কবি ভারতবর্ষের অতীত ইতিহাসকে তুলে ধরেছেন। ভারতবর্ষের পূর্ণ মাটিতে পৃথিবীর বহু জাতির আগমন ঘটেছে। বিভিন্ন সময় বিভিন্ন জনজাতি এসে ভারত সমুদ্রে মিশে গেছে। অতীতের পথ ধরে এদেশে আর্য অনার্য, দ্রাবিড়, শক, হুন, পাঠান, মোগল, ইংরেজ প্রভৃতি জাতি নানা সময় ভারতবর্ষে আক্রমণ করেছে। এই সময় জাতি এসেছে কখনো শাসক হিসাবে, কখনো লুণ্ঠনকারী হিসাবে, কিন্তু এদেশের মাটির আকর্ষণে সম্প্রীতির হাতছানিতে তারা অনেকেই বাধা পড়েছে।
ভারতবর্ষ যেন হয়ে উঠেছে মিলন ক্ষেত্র। জাতি ধর্ম বর্ণ ভুলে সকল মানবজাতি এখানে একই সূত্রে বাঁধা পড়েছে। 13 দাগের প্রশ্নটি হলো, কবির দৃষ্টিতে ভবিষ্যৎ ভারতের যে স্বপ্নীল ছবি ধরা পড়েছে তার পরিচয় দাও। ভারতবর্ষ ধর্মবাদ ও সম্প্রীতির পূর্ণ স্থান। সেখানে বিভেদের মন্ত্র ভুলে সমন্বয়ের মন্ত্রপাঠ করে ভারতবর্ষে গড়ে উঠেছে এক পূর্ণ স্থান। কিন্তু অস্পৃশ্যতা, জাতিভেদ, কৌলীন্য উন্নতির পথে প্রধান অন্তরায়। সেই অভিশপ্ত বিভেদের বাণীকে ঐক্যের বাণীতে পরিণত করতে কবি আহ্বান জানিয়েছেন। পতিত, ব্রাহ্মণ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলকে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। কবি স্বপ্ন দেখেছেন সকলের একাত্মতায়, সকলের স্পর্শে পবিত্র হয়ে উঠবে ভারত মাতার তীর্থনীড়। জাতি ধর্ম বর্ণ সমস্ত কিছু ভুলে দেশমাতৃকার অভিষেক করা হবে। 14 দাগের প্রশ্নটি হলো, বাক্য প্রয়োগ করো। উদার, আকাশের মতো উদার হও। ধৃত, চুরির দায়ে ধৃত ব্যক্তিটিকে জেলে পাঠানো হয়েছে। পবিত্র, ভারতবর্ষ একটি পবিত্র তীর্থস্থান। লীন, জাহাজটি সমুদ্রের গায়ে লীন হয়ে আছে। মন্ত্র, পুরোহিত মন্ত্র পাঠ করছেন। অনল, বায়ুতে অনলের তেজ বৃদ্ধি পায়। বিপুল, বিপুল ঝড়ে গাছ পড়ে গেছে। বিচিত্র, ভারতে বহু বিচিত্র লোক বসবাস করে। সাধনা, পড়াশুনো একটি সাধনার মতো। জয়গান, আমরা ভারত মাতার জয়গান করি। 15 দাগের প্রশ্নটি হলো, প্রতি শব্দ লেখো। সাগর, সাগর হলো সমুদ্র। ধরিত্রী হলো মেদিনী। ভূধর হলো পাহাড়। হিয়া হলো মন। রজনী হলো রাত্রি। নীর হলো জল। 16 দাগের প্রশ্নটি হলো, শালা শব্দের একটি অর্থ গৃহ বা আগার। যজ্ঞশালার অনুরূপ শালা পদযুক্ত আরও 5টি শব্দ লেখো। পান্থশালা, কর্মশালা, ধর্মশালা, রন্ধনশালা, পাঠশালা। 17 দাগের প্রশ্নটি হলো, নিচের পংক্তিগুলো গদ্যবাক্যে লেখো। 17-র 1 হবে, কোথা থেকে দুর্বার স্রোতে এসে সমুদ্রে হারিয়ে গেল। 17-র 2, উদার ছন্দে পরমানন্দে তাকে বন্দনা করি। 17-র 3, হৃদয় ত্রন্তে রণরণিয়ে উঠেছিল। 17-র 4, এখানে প্রতিদিন পবিত্র ধরিত্রীকে দেখো। 17-র 5, এখানে সবাইকে নিচু মস্তকে মিলে যেতে হবে। 18 দাগের প্রশ্নটি হলো, বিশেষ্যগুলোকে বিশেষণে এবং বিশেষণগুলোকে বিশেষে পরিবর্তিত করো। চিত্ত, চিত্তবান। পুণ্য, পুণ্যবান। পবিত্র, পবিত্রতা। এক, একক। দ্বার, দ্বারস্থ। বিচিত্র, বৈচিত্র্য। তপস্যা, তপস্বী। দুঃখ, দুঃখিত। জয়, জয়ী। জন্ম, জন্মগত। সূচি, সুচিতা। লাজ, লাজুক। 19 দাগের প্রশ্নটি হলো, সন্ধি বিচ্ছেদ করো। পরমানন্দ, পরম যোগ আনন্দ। দুর্বার, দুঃ যোগ বার। ওমকার, ওম যোগ কার। হোমানল, হোম যোগ অনল। দুঃসহ, দুঃ যোগ সহ। 20 দাগের প্রশ্নটি হলো, বিপরীতার্থক শব্দ লেখো। পূর্ণ হবে পাপ। ধীর, অস্থির। ধৃত, মুক্ত। আহ্বান, বিসর্জন। দুর্বার, নির্বার। বিচিত্র, একই রকম। বহু, এক। অপমান, সম্মান। বিপুল, ক্ষুদ্র। তরা, আস্তে। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।